আসসালামু আলাইকুম। 40তম বিসিএসের সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই এবার। এখানে প্রথম প্রশ্নটি আছে, আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ 1498 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত বৃহত্তর বাংলা শাসন করেন। মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ নরপতি, বাংলার আকবর খ্যাত আলাউদ্দিন হোসেন শাহ 1493 সালে বাংলার মসনদে অধিষ্ঠিত হন। এর পূর্বে তিনি হাবশি শাসনকালে প্রধানমন্ত্রী ছিলেন। হাবশি শাসনামলে তিনি বাংলায় সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনেন। পশ্চিম সীমান্তে লোদি সম্রাট সিকান্দারের সাথে শান্তি স্থাপিত হলে উত্তর বিহার বাংলার শাসনাধীন হয়। পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পর তিনি 1498 সালে রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষায় কামতাপুর রাজ্যে অভিযান চালিয়ে সফল হন। রাজধানী হাজো দখল করে নেন। ফলে হাজো পর্যন্ত সমগ্র অঞ্চল বাংলার সাথে সংযুক্ত হয়। এ দৃষ্টিকোণ থেকে আলাউদ্দিন হোসেন শাহ 1493 সালে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হলেও তিনি বৃহত্তর বাংলা শাসন করেন 1498 থেকে 1519 সাল পর্যন্ত। তবে তার শাসনকালের ব্যাপ্তি ছিল 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর পরের প্রশ্নটি আছে, প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের রাজত্বকাল ছিল 324 খ্রিস্টাব্দ থেকে 186 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এ রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল ছিল 324 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দ। তিনিই প্রথম প্রাচীন ভারতে সর্বভারতীয় ঐক্য রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। এর পরের প্রশ্নে দেওয়া আছে, ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন পর্তুগিজরা। 1498 সালের 27 মে পর্তুগিজ দুঃসাহসিক নাবিক ভাস্কো দা গামা উত্তমাশা অন্তরীপ অতিক্রম করে 3টি বাণিজ্য তরী নিয়ে ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে আগমন করেন। তারা 1516 সালে প্রথম বাংলায় আসেন। অল্প সময়ের মধ্যেই এই ইউরোপীয় বণিকরা 1538 সালে চট্টগ্রাম ও সাতগাঁওয়ে শুল্ক ঘাঁটি নির্মাণের অনুমতিও লাভ করেন। অর্থাৎ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরা প্রথম আগমন করেন। ওলন্দাজ বা ডাচরা বাংলায় আসেন 1630 সালে, ইংরেজরা আসেন 1658 সালে এবং সর্বশেষ 1674 সালে বাংলায় আগমন করেন ফরাসিরা। এর পরের প্রশ্নটি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের 5ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1972 সালের 16 ডিসেম্বর প্রবর্তিত বাংলাদেশের সংবিধানের সমাপ্তি হয়েছে 7টি তফসিলের মাধ্যমে। তন্মধ্যে 5ম তফসিলে সংবিধানের 15তম সংশোধনী আইন 2011 এর 55 ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়। এর পরের প্রশ্নে দেওয়া আছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল? এর উত্তর হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যখন বাংলাদেশের বিজয় সুনিশ্চিত, ঠিক তখনই 14 ডিসেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন প্রতিনিধি জর্জ এইচ বুশ
ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন। সোভিয়েত ইউনিয়ন প্রতিনিধি এ প্রস্তাবকে একতরফা বলে অভিহিত করে প্রস্তাবটিতে ভেটো প্রদান করে। পরদিন 5 ডিসেম্বর আরও 8টি দেশের পক্ষ থেকে পাক ভারত যুদ্ধবিরতির প্রস্তাব আনলে সোভিয়েত ইউনিয়ন তাতে পুনরায় ভেটো প্রদান করে। এভাবে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে অবস্থান গ্রহণ করে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেন। এর পরের প্রশ্নটি, বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। ভারতের ভাইসরয় লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বাংলা ভাগ করেন। এ বিভক্তির মাধ্যমে সমগ্র বাংলাকে পূর্ব বাংলা ও আসাম এবং পশ্চিম বাংলা নামে দুটি প্রদেশে পরিণত করা হয়। পূর্ব বাংলা ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ। পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল পশ্চিম বাংলা প্রদেশ। 1947 সালে ভারত ভাগের সময় ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এর পরের প্রশ্নটি দেওয়া আছে, বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের ভাওয়াল ও মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশের বনভূমিকে প্রধানত ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি, ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ও গরান বা স্রোতজ বনভূমি এ 3 ভাগে ভাগ করা হয়। মধুপুর ও ভাওয়ালের বনভূমি ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির অন্তর্ভুক্ত। এর আয়তন প্রায় 875 বর্গ কিলোমিটার। শাল জাতীয় এক ধরনের গজারি এ বনভূমির প্রধান বৃক্ষ। পার্বত্য চট্টগ্রামের বনভূমির প্রধান বৃক্ষ গর্জন, জারুল, শিমুল, গামার ইত্যাদি। খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমির প্রধান বৃক্ষ গেওয়া, ধুন্দল, কেওড়া ইত্যাদি। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাপ কত? বাংলাদেশের এই প্রশ্নটি অনেক আগের, এখন বর্তমান সমীক্ষা অনুযায়ী এর উত্তর হচ্ছে বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ 2,11,00,000 একর। এর পরের প্রশ্নে দেওয়া আছে, গারো উপজাতি কোন জেলায় বসবাস করেন? গারো উপজাতি বসবাস করেন ময়মনসিংহ জেলায়। বাংলাদেশের অন্যতম উপজাতি গারো। ময়মনসিংহ জেলায় গারো পাহাড়ি এলাকায় এদের মূল ঘাঁটি। তাছাড়া শেরপুর, নেত্রকোনা, রংপুর, জামালপুর, সিলেট ও মৌলভীবাজার জেলায়ও গারোরা বাস করেন। পার্বত্য চট্টগ্রাম জেলায় চাকমা, মারমা, মুরং, ত্রিপুরা সহ মোট 11টি উপজাতি বসবাস করেন। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। কোনো দেশের জনসংখ্যার আনুষ্ঠানিক গণনায় আদমশুমারি। বাংলাদেশের মোট জনসংখ্যা নির্ধারণে স্বাধীনতার পর প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। এ পর্যন্ত দেশে 5টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ পঞ্চম আদমশুমারি হয়েছে 2011 সালের 15 থেকে 19 মার্চ। এর পরের প্রশ্নে দেওয়া আছে, আইডিআই এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? বাংলাদেশের স্থান দ্বিতীয়।
এর পরের প্রশ্নে দেওয়া আছে 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় 41 বিলিয়ন মার্কিন ডলার। এর পরের প্রশ্নটি হচ্ছে অ্যালিয়ান্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন? অ্যালিয়ান্স হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন। অ্যালিয়ান্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনার পর প্রতিষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত গার্মেন্টস ব্র্যান্ডগুলোর নিয়ে গঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল 28টি। প্রতিষ্ঠাকালীন এই সংস্থাটির বাংলাদেশে কার্যক্রম পরিচালনার মেয়াদ ছিল 5 বছর। এর পরের প্রশ্নে দেওয়া আছে 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ? 33.66%। এর পরের প্রশ্নটি 2018-19 অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে 4,500 কোটি টাকা। এর পরের প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশে প্রথম ভ্যাট কবে চালু হয়? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় 1991 সালে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর বাংলাদেশে প্রথম চালু হয় 1991 সালের 1 জুলাই। এ সংক্রান্ত আইন জাতীয় সংসদে পাশ হয় 10 জুলাই 1991। মূসক একটি পরোক্ষ কর। এ উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়। মূল্য সংযোজন কর মূলত বিক্রয় কর বা সেলস ট্যাক্সের মতো। এর পরের প্রশ্নে দেওয়া আছে সংবিধানের কোন সংশোধনীকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? 5ম সংশোধনীকে। 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর সামরিক শাসক হিসেবে মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। এজন্য তিনি 1979 সালে সংবিধানে বেশ কিছু সংশোধনী আনেন, যা পরবর্তীতে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে 5ম সংশোধনীকে অনেকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বা সংবিধানের প্রথম বিকৃতি বলে আখ্যায়িত করেন। এর পরের প্রশ্নে দেওয়া আছে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? 7ম তফসিলে। 1971 সালের 10 এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ সংবিধানের 7ম তফসিলে সংযোজন করা হয়। 5ম তফসিলে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, 6ষ্ঠ তফসিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংযোজন করা হয়। এর পরের প্রশ্ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 1972 সালের 16 ডিসেম্বর। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য সংবিধান প্রণয়নের লক্ষ্যে 11 এপ্রিল 1972 সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করে 12 অক্টোবর 1972। 4 নভেম্বর 1972 তা গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর 1972 এ সংবিধান কার্যকর হয়। এর পরের প্রশ্নটি সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে? সংবিধানের 137 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে সরকারি কর্ম কমিশন গঠনের কথা। বাংলাদেশ সংবিধানের 9ম ভাগের 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশের জন্য আইনের দ্বারা এক বা একাধিক সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে। একজন সভাপতি ও আইনের দ্বারা যেরকম নির্ধারিত হবে
সেরকম অন্যান্য সদস্যকে নিয়ে প্রত্যেক কমিশন গঠিত হবে। এর পরের প্রশ্নটি হচ্ছে, আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল কবে? 1966 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 বা 6 ফেব্রুয়ারি 1966 পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন। এ দফাকে যুক্তরাজ্যের প্রথম সাংবিধানিক দলিল 15 জুন 1215 স্বাক্ষরিত ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 6 দফার প্রথম দফায় বঙ্গবন্ধু পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়ে তোলা এবং সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবি করেন। 6 দফার শেষ দফা ছিল পূর্ব পাকিস্তানের জন্য মিলিশিয়া বা প্যারামিলিটারি রক্ষী বাহিনী গঠন। এর পরের প্রশ্নটি, বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা ছিল কতজন? মোট আসামি সংখ্যা ছিল 35 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে জানুয়ারি 1968 আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়, আর এই মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969-এ। বঙ্গবন্ধু সহ এ মামলার আসামি ছিলেন মোট 35 জন। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র মূলত মানবাধিকার সংস্থা। আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের একটি মানবাধিকার এবং আইন সহায়তাকারী বেসরকারি সংগঠন। 1986 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য 9 জন। এর মূল লক্ষ্য সমানাধিকার, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এবং লিঙ্গভিত্তিক সমতার ভিত্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা। এর পরের প্রশ্নটি, আলমন্ড পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন কত ভাগে? 4 ভাগে বিভক্ত করেছেন। এর পরের প্রশ্নটি দেওয়া আছে, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য 17 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের 29তম অধিবেশনে 3টি দেশ সদস্যপদ লাভ করেন। এগুলো হচ্ছে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি বিসাউ। বর্ণনাক্রমে নাম অনুযায়ী বাংলাদেশ 136তম, গ্রানাডা 137তম এবং গিনি বিসাউ 138তম সদস্যপদ লাভ করে। এর পরের প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় 1973 সালের 7 মার্চ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালের 7 মার্চ। 1979-তে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নির্বাচন, আর সর্বশেষ বা একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালের 30 ডিসেম্বর। এর পরের প্রশ্নে দেওয়া আছে, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় 13,136টি। 2017 সালের 16 ফেব্রুয়ারি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম প্রদত্ত তথ্য অনুযায়ী তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করেন মোট 13,136টি। তবে বর্তমানে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 13,779টি। এর পরের প্রশ্নে দেওয়া আছে, লেট দেয়ার বি লাইট বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে? এই বিখ্যাত ছবিটির পরিচালক জহির রায়হান। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, লেখক, পাকিস্তানের প্রথম রঙিন উর্দু ছবি সঙ্গমের নির্মাতা জহির রায়হানের পরিচিত ছবি লেট দেয়ার বি লাইট। এর পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে
ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? এটি অবস্থিত কিউবায়। ক্যারিবিয়ান সাগরের একটি সমাজতান্ত্রিক দেশ কিউবা, যার দক্ষিণে মার্কিন নিয়ন্ত্রিত গুয়ান্তানামো নৌঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক কারাগার গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প অবস্থিত। 2002 সালে জর্জ ডব্লিউ বুশের আমলে চালু হওয়া এই ক্যাম্পে বর্তমানে 40 জন আটক অবস্থায় রয়েছে। ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ পূর্বের একটি উপদ্বীপ রাজ্য, যে রাজ্যে মিয়ামি সমুদ্র সৈকত রয়েছে। বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের দেশ জ্যামাইকা ক্যারিবিয়ান সাগরের মাঝের একটি দেশ, আর ক্যারিবিয়ান সাগরের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হিস্প্যানিওয়াল পশ্চিমের 1/3 নিয়ে গঠিত দেশ হল হাইতি। এর পরের প্রশ্নটি, টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? মোট লক্ষ্য রয়েছে 17টি। 2012 সালে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন এর উপর ভিত্তি করে গৃহীত টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে লক্ষ্য রয়েছে 17টি। 17টি লক্ষ্য ভিত্তিক এসডিজি এর সময়কাল ধরা হয়েছে 2016 থেকে 2030 সাল পর্যন্ত। এর পরের প্রশ্নে দেওয়া আছে, জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? 1948 সালে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণা বিশ্ব মানবাধিকারের সাধারণ নির্দেশনা হিসেবে কাজ করে। 30টি ধারা বিশিষ্ট মানবাধিকারের বৈশ্বিক ঘোষণার এ ঐতিহাসিক নথিটি 10 ডিসেম্বর 1948 জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর পরের প্রশ্নটি, মিনস্কো নিচের কোন দেশের রাজধানী? মিনস্কো হচ্ছেন বেলারুশের রাজধানী। এছাড়াও সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ, বর্তমানে পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত স্বাধীন দেশ বেলারুশ, যার রাজধানী হল মিনস্কো। আর তাজিকিস্তানের রাজধানী দুশানবে, আজারবাইজানের রাজধানী বাকু এবং পর্তুগালের রাজধানী লিসবন। সর্বশেষ, মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 2019 সালের ফেব্রুয়ারি মাসে। এর পরের প্রশ্নে দেওয়া আছে, V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? V20 গ্রুপটি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা 20টি দেশকে নিয়ে 8 অক্টোবর 2015 পেরুর লিমায় V20 নামে একটি নতুন জোটের যাত্রা শুরু হয়। পরবর্তী বছর এ গ্রুপে আরও 23টি দেশ যোগদান করে। এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর ক্লাইমেট ভালনারেবল ফ্রমের সাথে সরাসরি জড়িত। এর পরের প্রশ্ন, জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয় 1982 সালে। জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন 1982 সালে সমুদ্র বিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তির একটি নাম। সম্মেলনটি 1973 থেকে 1982 সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি মৎস্য শিকার, নৌ চলাচল, মহিষপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মতো বিষয়গুলো এর মূল বিষয়। তবে 1979 সালে জাতিসংঘ নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সম্পর্কিত কনভেনশন অনুমোদন করে। এর পরের প্রশ্নটি, বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় পোল্যান্ডের কটোর্সে। এর পরের প্রশ্নে দেওয়া আছে, সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত?
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার সাথে দক্ষিণ কোরিয়ার বৈদেশিক নীতির তাত্ত্বিক ভিত্তি হল সানশাইন পলিসি। 1998 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং প্রথম এ নীতি ঘোষণা করেন। 2000 সালে এই নীতি বাস্তবায়নের কারণে কিম দায়ে জং শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 2008 সাল পর্যন্ত সানশাইন পলিসি টিকে ছিল। তবে 2018 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের প্রচেষ্টায় দুই কোরিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে কয়েক দফা সম্মেলনের মাধ্যমে এ নীতি পুনঃজাগ্রত করার চেষ্টা চলছে। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। 15-16 জুলাই 2014 ব্রাজিলের ফোর্তালেজা শহরে ব্রিক্সের ষষ্ঠ সম্মেলনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। যা 21 জুলাই 2015 চীনের সাংহাই শহরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ব্যাংকটির প্রথম ও বর্তমান প্রেসিডেন্ট ভারতীয় নাগরিক কেভি কামাত। এর পরের প্রশ্নে দেওয়া আছে, চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? জিবুতি। পূর্ব আফ্রিকার বাবেল মানদেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতিতে চীন 1 আগস্ট 2017 বিদেশের মাটিতে তার প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে। ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে। এর পরের প্রশ্ন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা পরিচালনা করেন? বালাকোট। 14 ফেব্রুয়ারি 2019 ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশের ফোর্সের গাড়িবহরে এক জঙ্গি হামলায় 40 জন নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে 27 ফেব্রুয়ারি 2017 ভারত তার বিমান বাহিনীর 12টি মিরেজ 2000 যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায়। এ হামলা চালাতে যাওয়ায় ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করলেও কোনো শর্ত ছাড়াই 1 মার্চ 2019 পাকিস্তান তাকে মুক্তি দেয়। উল্লেখ্য, বালাকোট সত্যিকার অর্থে ভৌগোলিকভাবে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মানসেরা জেলায় অবস্থিত, যা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী। এর পরের প্রশ্নে দেওয়া আছে, নিচের কোন দেশ 2022 সালে G20 বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে? ভারতে। গ্রুপ অফ 20 বা G20 বিশ্বের 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের একটি অর্থনৈতিক সংগঠন। 1999 সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সদস্য দেশগুলোর শীর্ষ নেতাদের সম্মেলনে 2018 সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় 2022 সালের 17তম শীর্ষ সম্মেলন ভারতের নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে, আর 2021 সালে 16তম সম্মেলন অনুষ্ঠিত হবে ইতালিতে। এর পরের প্রশ্ন, দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন দ্য আইডিয়া অব জাস্টিস গ্রন্থটি রচনা করেন। 304 পৃষ্ঠার ইংরেজি ভাষায় লিখিত সমালোচনামূলক গ্রন্থটি 2009 সালে প্রকাশিত হয়। আমেরিকার রাজনৈতিক দার্শনিক জন রাউলস 1971 সালে রচনা করেন দ্য থিওরি অব জাস্টিস, আর জোসেফি স্টিগলিজের বিখ্যাত গ্রন্থ হল গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস। আমেরিকান নারী দার্শনিক মাথা নুসবামের বিখ্যাত গ্রন্থ হল সেক্স অ্যান্ড সোশ্যাল জাস্টিস।
এর পরের প্রশ্নে দেওয়া আছে, শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দর চীনের নিকট 99 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে? এর উত্তর হচ্ছে হাম্বানটোটা। শ্রীলঙ্কার দক্ষিণ কলম্বোর 150 মাইল দূরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দর 2017 সালের ডিসেম্বরে চীনের নিকট 99 বছরের জন্য শ্রীলঙ্কার সরকার লিজ দেয়। এটি মাগানপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্ট নামেও পরিচিত। কলম্বো বন্দরের পরে এ বন্দরটি শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এর পরের প্রশ্নে দেওয়া আছে, নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? বাংলাদেশে অবস্থিত বিমস্টেকের সচিবালয়। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশকে নিয়ে 1997 সালে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা হল বিমস্টেক। সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এর পরের প্রশ্নে দেওয়া আছে, নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? ন্যাম এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই। স্নায়ুযুদ্ধকালে দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় দুই বৃহৎ শক্তির কোনো বলয়ে যোগদান না করে নিরপেক্ষ থাকার মানসে বিশ্বের কতিপয় নেতৃবৃন্দ 1961 সালে ন্যাম গঠন করে। বর্তমানে 120 সদস্য বিশিষ্ট সংস্থাটির কোনো সদর দপ্তর নেই। অন্যদিকে ন্যাটো ও ইইউ এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে, আর আসিয়ানের কোনো সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। এর পরের প্রশ্নে দেওয়া আছে, জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে কি বোঝায়? জাতিসংঘ বিষয়ক আলোচনায় P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র। জাতিসংঘের প্রধান 6টি অঙ্গ সংস্থার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল নিরাপত্তা পরিষদ বা পার্মানেন্ট 5 বা বিগ 5 বা P5। এই P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য রাষ্ট্র। জাতিসংঘ সংশ্লিষ্ট যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে এ দেশগুলোর ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে। এ দেশগুলো হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন। এর পরের প্রশ্নে দেওয়া আছে, নিচের কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? অস্ট্রিয়া। অস্ট্রিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়। উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে 9টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত সে দেশগুলো হলো ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন। তবে মধ্য ইউরোপের জার্মানভাষী দেশ অস্ট্রিয়ার সাথে বাল্টিক সাগর তো নয়ই, কোনো সাগরেরই সংযোগ নেই, কেননা দেশটি স্থলবেষ্টিত। এর পরের কোশ্চিনটি হচ্ছে, ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। 22 থেকে 24 ফেব্রুয়ারি 1974 পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। এই শীর্ষ সম্মেলনেই বাংলাদেশ ওআইসি এর 32তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করেন। তো এটাই ছিল 40তম বিসিএস এর সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন এবং উত্তর। আপনাদের যদি কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।